माँ के चरण कमल में तन मन धन कर दे न्योछावर। साधक आज प्रतिज्ञा कर ले जननी के इस संकट क्षण पर, जननी के इस संकट क्षण पर। ভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের সমস্ত কার্যকর্তাকে জানাই আমার প্রণাম। আজকে ৭৫ বছর পর ভারতবর্ষের স্বাধীনতা ৭৫ বছর হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এই জাতিকে বা এই বাঙালি হিন্দু জাতিকে আমরা কেন একত্রিত করতে চাইছি বা সংঘবদ্ধ করতে চাইছি, তার পিছনে একটা বিশাল কারণ আছে। সেই কারণটা কৃষ্ণবাবু, প্রসূনবাবু বা আমাদের দলের যে সমস্ত শীর্ষস্থানীয় যারা এই দলটাকে সৃষ্টি করেছে তারা ভালো করে জানেন, তারা উপলব্ধি করেছে এবং সেই উপলব্ধি বা সেই জ্ঞান সমস্ত বাঙালির মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। এই যে মহৎ উদ্দেশ্য, এই যে এত বড় দূরদর্শিতা তাদের মধ্যে, এইটা খুব কম মানুষের মধ্যে হয়। প্রত্যেকটা যুগে এরকম এক একজন যুগ অবতার, এক একজন দুজন করে যুগ অবতার আসে, তারা সেই যুগকে অন্ধকার থেকে আলোর দিকে বা আলোর দিশাতে নিয়ে চলে যায়। তো সেই রকমই ওনারা আমাদের এই জাতিকে, যা আমাদের এই জাতির যে সমস্যা, সেই সমস্যা জাতি নিজেই জানে না, সেই জাতিকে আবার তাদেরকে জ্ঞান দিয়ে বা তাদেরকে শিক্ষা দিয়ে, তাদেরকে সংস্কার দিয়ে সেই জগৎগুরুর আসনে বসাতে চাইছে। যে বাঙালি একদিন বিশ্বের জগৎগুরুর আসনে বসেছিল, যে বাঙালি জাতি পৃথিবীর ইতিহাসে, আপনারা জানেন কি জানেন না, মানুষকে কাপড় পরা শিখিয়েছে, বস্ত্র পরা শিখিয়েছে। আমাদের দেশের, আমাদের বাঙালি জাতি সারা বিশ্বের মানুষকে, সারা ইউরোপ, আমেরিকা সমস্ত দেশের মানুষকে নগ্নতা থেকে রক্ষা করিয়েছিল, সভ্যতা শিখিয়েছিল। সেই বাঙালি জাতির কি এমন অন্ধকার নেমে আসলো, কোন এমন ভয়ঙ্কর দিন আসলো যে সেই বাঙালি জাতিকে একত্রিত করবার, তার সংস্কার দেওয়ার প্রয়োজন হয়েছে। সেই প্রয়োজন বোধ তারা অনুভব করেছে বা আমরা অনুভব করছি বলে আজকে এই গ্রুপটা তৈরি করা। বাঙালি জাতিকে সংঘবদ্ধ করা, তাকে সংস্কার দেওয়া, তাকে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ধর্মের সাথে তাকে যুক্ত করে দেওয়া, তার শিক্ষা থেকে, তার সংস্কৃতি থেকে, তার ভাষা থেকে, তার বিচার ব্যবস্থা থেকে, তার চিকিৎসা ব্যবস্থা থেকে, সমস্ত কিছু থেকে সে বঞ্চিত হয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাকে আবার সেই জায়গায় যোগ করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য বা মূল আদর্শ যদি বলা হয়। আমাদের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যারা ছিলেন, যারা আমরা জানি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্রিটিশের সাথে ২০০ বছর লড়াই করে ৪.৫ কোটি বলিদান গেছে আমাদের দেশে, কেউ প্রত্যক্ষ কেউ বা পরোক্ষভাবে। আমরা জানি যে ৭,৩২,৭৮৬ জন ফাঁসির মঞ্চে চলে গেছিলেন। কিন্তু এই যে এত ক্রান্তিবীররা আমাদের দেশে যে তারা বলিদান দিয়েছিল, পৃথিবীর ইতিহাসে আজ অবধি কোনো দেশে এত ক্রান্তিবীর তারা বলিদান দেয়নি। আমরা দেখেছি সাউথ আফ্রিকা, আমরা দেখেছি চায়না, আমরা দেখেছি এমনকি খুদ আমেরিকা, সমস্ত দেশ ব্রিটিশরা দখল করেছিল, কিন্তু এত বলিদান পৃথিবীর কোনো দেশে হয়নি যত বলিদান আমাদের ভারতবর্ষে হয়েছে। বলিদানের সংখ্যা কম নয়, ৪.৫ কোটি প্রত্যক্ষ এবং পরোক্ষ। তাদের কি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কি আজকে পূর্ণ হয়েছে? না। তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূর্ণ হয়নি। তারা দেখেছিল যে এই দেশে কোনো গরিবই থাকবে না, এই দেশ জগৎগুরুর আসনে বসবে, এই দেশের ব্রিটিশের দেওয়া যত ন্যায় নীতি, যত কিছু আছে সব কিছু সম্পূর্ণভাবে সমাপ্ত করে দেওয়া, তাদের ভাষা থেকে শুরু করে, তাদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে, তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, তাদের সমস্ত কিছু সমাপ্ত করে দিয়ে স্বদেশিকতায় আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। যে দেশে কোনো ভিখারি থাকবে না, যে দেশে কোনো গরিব থাকবে না, যে দেশে কোনো বেরোজগার থাকবে না, যে দেশের কোনো অসুখ থাকবে না, যে দেশে কোনো চোর থাকবে না, যেটা আমাদের প্রাচীনকালে ছিল, যাকে আমরা রাম রাজত্ব বলি, যে দৈবিক ভৌতিক তিনভাবেই মানুষ সুখী ছিল। তো সেইটাকেই আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছি, আবারও বলছি পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছি। তাই আমাদের এই সংকল্প শক্তি মজবুত হওয়ার দরকার। আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের
কালকের যে ভাষণ আমি সবার শুনলাম তাতে আমার মনে হচ্ছে তাদের যে সব কিছুর মূলে যে কথাটি সবাই বলতে চাইছে যে গ্রুপটা যেন টিকে থাকে বা গ্রুপটা যেন বিস্তার লাভ করে, গ্রুপের যেন আদর্শ ঠিক থাকে, কোনো ভ্রষ্টাচার যাতে না হয়। এরকম অসংখ্য গ্রুপ হয়েছিল যে গ্রুপগুলো নষ্ট হয়ে গেছে, তার মূল কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে, তবেই আমাদের এগোতে হবে। সেই কারণে আমাদের দলের একটা ন্যায়, আমাদের একটা সম্পূর্ণ নীতি তৈরি করবার দরকার। সেই নীতিটা অবশ্যই সনাতন ধর্মকে কেন্দ্র করে। আমাদের দলের যত নীতি হবে সব কিছুই সনাতন ধর্মকে কেন্দ্র করে, তাকে বাদ দিয়ে নয়। তাকে বাদ দিলে, ঈশ্বরকে বাদ দিলেই আমরা বাদ হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। অতএব আমাদের যে ন্যায় বা যে নীতি বা যে ধর্ম বা আমাদের যে শাসন ব্যবস্থা থাকবে, যদি শাসন ব্যবস্থাও বলেন, শাসন ব্যবস্থা থাকবে, সেটা সব কিছুই সনাতন ধর্মকে কেন্দ্র করে। তাই তার একটা পরিকাঠামো, যদি বলা হয় একটা সংবিধান দলের, সেই সংবিধান তৈরি করতে হবে। সেই সংবিধান তৈরি করলে তাহলে মানুষ এখানে এসে শান্তি পাবে, মানুষের মনে আনন্দ থাকবে, মানুষ একত্রিত হবে, মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে, যদি আমরা সেই নীতিটাকে নির্ধারিত করতে পারি, এবং সঠিক নীতি। তাই সেই নীতিটাকে নিয়ে আমাদের ভাববার দরকার, বা সেই সংবিধানটাকে নিয়ে ভাববার দরকার, সেই পরিকাঠামোটাকে আমাদের চিন্তা ভাবনা করবার দরকার, যে কোন পরিকাঠামোর উপরে আমরা সংবিধান তৈরি করব আমাদের দলের, যাতে আমরা আবার জগৎগুরুর আসনে আমরা বুঝতে পারি। এইটা আমাদের বিশেষ ভাবনার বিষয়। তা না হলে এই যে এত মানুষ আজকে বলিদান গেছে, 4.5 কোটি, তাদের স্বপ্নকে কিন্তু আমরা এখনও পূর্ণ করতে পারিনি। তারা বারেবারেই বলেছিল যে এই দেশ যেন গরিব না থাকে, এই দেশে যেন সম্পূর্ণ মানুষের সম্পূর্ণ স্বতন্ত্র থাকে, স্বাধীন থাকে, এই দেশের ব্রিটিশের সমস্ত নিশানাগুলোকে যেন আমরা নিশ্চিহ্ন করে দিতে পারি, বা মোগলদের নিশানাগুলোকে আমরা সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারি। আমাদের যে ভারতীয় ঐতিহ্য, সে তাকেই যেন আমরা আবার পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। কিন্তু তার এক বর্ণ বা এক বিন্দু আমাদের নেতা মন্ত্রীরা করতে পারেনি। সেই কারণেই আমাদের জাতির অধঃপতন হয়েছে, আমাদের জাতির পতন হয়েছে। আমাদের জাতির এমন পতন হয়েছে যে প্রকাশ্যে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে 18 বছরের মেয়েকে প্রকাশ্যে মানুষের সামনে তাকে নগ্ন করে 7 জন 8 জন বলাৎকার করে। এই জায়গায় জাতি চলে গেছে। বিধর্মীদের সাথে যুক্ত হয়ে, পলিটিক্যাল দলের সাথে যুক্ত হয়ে 18-22 বছরের মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে প্রকাশ্যে নগ্ন করে তাকে রেপ করে মেরে ফেলে দেওয়া হয়। আমরা এই দেখেছি এবং এই চলছে। আমরা দেখেছি প্রকাশ্যে দাঁড়িয়ে কিভাবে বাঙালি জাতি গোমাংস ভক্ষণ করে বাঙালি জাতিকে অপমানিত করছে, বাঙালির ধর্মকে কলঙ্কিত করছে। এটা অন্য কোনো ধর্মের মধ্যে, অন্য কোনো জাতির মধ্যে হলে তাহলে তাকে হয় গুলি করে মেরে ফেলে দেওয়া হতো, তা নাহলে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হতো। কিন্তু এদৎ সত্য ষাঁড়ের মতন সেই ব্যক্তি এখনও ঘুরে বেড়াচ্ছে এবং প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করে যাচ্ছে। আমরা তো শুধু 1-2 ব্যক্তির নাম জানি, এরকম অসংখ্য বুদ্ধিজীবী, অসংখ্য মানুষ আছে যারা প্রকাশ্যে নিয়মিতভাবে গোমাংস ভক্ষণ করে যাচ্ছে, মদ্যপান করে যাচ্ছে, সিগারেট বিড়ি খেয়ে যাচ্ছে, গাঁজা খেয়ে যাচ্ছে, হেরোইন খেয়ে যাচ্ছে। সন্ধ্যার বেলায় যেখানে আমাদের রামায়ণ পাঠের আসর হতো, সেখানে আজকে মদের আসর চলছে এই জাতির। তাই এই জাতির খুবই শোচনীয় অবস্থা, এই জাতি খুবই খারাপ। আমরা দেখেছি যে প্রকাশ্যে দাঁড়িয়ে বিজন সেতুর উপরে 11 জন সন্ন্যাসীকে কীভাবে নৃশংসভাবে অগ্নিসংযোগ করে তাকে হত্যা করা হলো। আমরা দেখেছি জন্মের পরে যে মাকে তার রক্তমাখা ভাত খাওয়ানো হলো। আমরা দেখেছি যে যারা কৃষক, যারা দিনমজুর, যারা কৃষকের কথা বলে, যারা দিনমজুরের কথা বলে, যারা সর্বহারার কথা বলে, সেই দল কৃষকদের একের পর এক গুলি করে নন্দীগ্রামের সিঙ্গুরে হত্যা করে দিয়েছে। তাহলে কি আমাদের কি রাজনীতি দলের উপরে কোনো রকম বিশ্বাস থাকা উচিত? এই ডেমোক্রেসি প্রজাতন্ত্রের উপরে কি বিশ্বাস থাকা উচিত? বা স্বাধীনতা সংগ্রামীরা যে সমস্ত স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কি পূর্ণ হয়েছে? আমরা তাদের আত্মাকে কি শান্তি দিতে পেরেছি? আমরা প্রতি বছর তাদের জন্মদিন পালন করি, কিন্তু তাদের নীতিকে আমরা কখনো প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করিনি। আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করবার জন্য লাইন দিয়ে আমরা জন্মদিন পালন করি, কিন্তু স্বামী বিবেকানন্দ যে কথাগুলো বলে গেছিল বাঙালি জাতিকে, তার একটা কথাও, একটা অক্ষরও আমরা অক্ষরে অক্ষরে পালন করি না। নেতাজি সুভাষচন্দ্র যে কথা বলে গেছিল, তার একটা অক্ষর আমরা পালন করি না। হরিচাঁদ ঠাকুর যে কথা বলে গেছিল, তার কথা আমরা পালন করি না। প্রণবানন্দ যে কথা বলে গেছিল, তার কথা পালন করি না। শ্রী চৈতন্যদেব যে কথা বলে গেছিল, তার একটা বিন্দু আমরা পালন করি না। এদিকে দিনরাত আমরা হরে কৃষ্ণ গান গেয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছি।
শ্রী চৈতন্যদেব মূলত বলেছিল যে সাঙ্গ শক্তি মহাশক্তি, কলিযুগে সঙ্গবদ্ধ, এই জাতিকে সঙ্গবদ্ধ হতে হবে। সত্যযুগে রাজার শক্তি ছিল বড় শক্তি, কলিযুগে মানুষের শক্তি বড় শক্তি। যেটা মূল মন্ত্র ছিল তার সহ্য বীর্যের কথা আমরা হারিয়ে গিয়ে শুধু কান্নার রোল তুলে দিয়েছি। এই জাতি যে সমস্ত বীররা জন্মগ্রহণ করেছিল তারা যে সহ্য বীর্যের কথা বলেছিল, জাতিকে বাঁচিয়েছিল, অন্ধকার থেকে মুক্তির আলোয় পৌঁছে দিয়েছিল, তাদের সেই সমস্ত আদর্শগুলোকে আমরা জলাঞ্জলি দিয়ে বা কাচরার ডাব্বায় ফেলে দিয়ে তাদের জন্মদিন পালন করছি। তাদের ন্যায় নীতিকে আমরা কখনো প্রতিষ্ঠা করতে পারছি না। আমাদের দেশের মূল যে সমস্যা, সেই সমস্যাটা হয়েছে অনেক গভীরে, এটা আজকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন, আমি একটা ছোট্ট কাহিনী দিয়ে শুরু করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইংল্যান্ড ধ্বংস হয়ে গেছে, হিটলার যখন বোম মেরে মেরে যখন ধ্বংস করে দিয়েছে ইংল্যান্ডকে, ইংল্যান্ড যে যখন সমস্ত ব্রিটিশ শক্তি সব তাবাও হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, তাদের সমস্ত কিছু যখন ধ্বংসের মুখে, তাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, ঠিক সেই সময় উইলসন চার্চিল তখন প্রেসিডেন্ট ছিল। তিনি এই সময়ে তিনি আমেরিকার প্রেসিডেন্টকে একটি চিঠি লেখেন। সত্তাপক্ষ এবং বিরুদ্ধ পক্ষ যত মানুষ ছিল তারা হাউস অফ কমন্স থেকে একটি চিঠি আমেরিকার প্রেসিডেন্টকে লিখেছিলেন 1946 সালে। 1946 সালে চিঠিটি দিয়েছিল যে আমরা এই মুহূর্তে ভারতবর্ষকে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ গান্ধীজি যেভাবে ওখানে আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলনকে রোকবার জন্যে বা ভারতবর্ষকে শাসন করবার জন্য যে মনোবল বা যে শক্তি বা যে সেনা বা যে অর্থ দরকার, সেটা আমাদের শেষ হয়ে গেছে। কারণ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেও আমরা প্রায় হারের থেকেও খুব খারাপ অবস্থা, কারণ আমাদের অর্থনৈতিক বা মনোবল সবই ভেঙে গেছে। এমত অবস্থায় আমরা কি করতে পারি? তখন তার উত্তরে আমেরিকার প্রেসিডেন্ট যে চিঠিটি দিয়েছিল, সেই চিঠিটি এতদিন হাউস অফ কমন্সে গোপন অবস্থায় ছিল। 10 বছর আগে সেই চিঠিটি হাউস অফ কমন্স থেকে আমাদের ভারতীয় কোনো ব্যক্তি ওখান থেকে তার একটা ফটোকপি দিয়েছে। সেই চিঠিটি পড়ে আমাদের হোঁশ উড়ে গেছে। ওই চিঠিটি ভারতবর্ষের হিন্দু জাতির মূল পতনের কারণ। আবারও বলছি, আমাদের এই যে জীবনে যে পতনের কারণ হয়েছে, শুধু বাঙালি না, সমস্ত হিন্দু জাতির, তার মূল পতনের কারণ ওই একটি চিঠি। সেই চিঠিতে কি লিখেছে তার বাংলাটা আমি বলছি, তার মূল মানেটা আমি বলছি। সেই চিঠিতে বলেছে, আমেরিকার প্রেসিডেন্ট ব্রিটিশকে বলছে যে আমরা জানি যে তোমাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে গেছে, তোমাদের মনোবল ভেঙে গেছে, তোমাদের সেই শক্তি নেই বা সেরকম তোমাদের সেনাবাহিনী নেই, ভারতকে তোমরা গোলাম করে রাখবার মতো। তবে একটা কথা মনে রেখো, ভারতবর্ষকে অবশ্যই তোমাদের স্বাধীনতা দিতে হবে, কিন্তু ভারতবর্ষকে ওয়েস্টার্ন অরবিটে রাখবে। ভারতবর্ষকে ওয়েস্টার্ন কালচার অর্থাৎ ওয়েস্টার্ন অরবিটে রাখবে। ভারত যেন তার নিজের স্বদেশিকতায় না এগোতে পারে। ভারত যদি তার নিজের স্বদেশিকতায় যদি এগোতে থাকে, তাহলে কিন্তু ভারতবর্ষ আবার জগৎগুরুর আসনে বসবে এবং শুধু আমেরিকাবাসী না, পুরো ইউরোপের মানুষের জিনা হারাম হয়ে যাবে, বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। 2000-1500 বছর আগে যেমন আমরা লুট করতাম, ভিক মাংতাম, মহামারী থাকতো দেশের মধ্যে, সেই জিনিস আবার শুরু হয়ে যাবে যদি ভারত তার নিজের পায়ে চলতে থাকে। অতএব ভারতকে ওয়েস্টার্ন অরবিটে রাখবে। এই যে চিঠিটা দিয়েছিল উইলসন চার্চিলকে, এইটা পড়ে ব্রিটিশ সে নতুন নীতি তৈরি করলো। এই চিঠিটাই ভারতবর্ষের মূল পতনের কারণ। ব্রিটিশ তখন তৈরি করলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট। ভারতের স্বাধীনতার অ্যাক্ট তৈরি করলো। স্বাধীনতা আমরা নিইনি। নেতাজি সুভাষচন্দ্র স্বাধীনতা নিতে চেয়েছিল, ছিনিয়ে নিতে চেয়েছিল, ওদের কুত্তার মতন মারতে চেয়েছিল, কিন্তু সেটা পারা যায়নি। ষড়যন্ত্রকারীরা সেটা করতে দেয়নি। ভারতবর্ষর স্বাধীনতা তারা ভিক্ষা দিয়েছে। পাওয়ার অফ এগ্রিমেন্ট, 99 বছরের জন্য পাওয়ার অফ এগ্রিমেন্ট করেছে। কার সাথে? তখন তারা খুঁজেছে যে ভারতবর্ষে দেখতে তাকে ভারতীয়র মতন, কিন্তু তার হার্টটা রয়েছে ব্রিটিশ, তার শিক্ষা ব্যবস্থা রয়েছে, তার ব্রেনটা রয়েছে ব্রিটিশ। সেই ব্যক্তিকে খোঁজো।
তখন মাউন্ট ব্যাটেনকে সেই নির্দেশ দিল যে সেই ব্যক্তিকে খোঁজো যে ব্যক্তি ব্রিটিশের দালালি করবে। তখন তারা খুঁজে পেল জওহরলাল নেহরুকে। তখন সেই জওহরলাল নেহরুর সাথে চুক্তি হলো 99 সালের জন্য। সেই চুক্তির ফটো কপিও আমাদের কাছে আছে। কি সেই চুক্তি হয়েছিল? চুক্তি হয়েছিল ভারতের ভাষা, ভারতের ভূষা, ভারতের ভজন, ভারতের কীর্তন, ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের আইন ব্যবস্থা, ভারতে যে সমস্ত বাণিজ্য হয় ব্রিটিশ বা আমেরিকার কোম্পানি, এক ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য 4.5 কোটি লোক বলিদান দিয়েছিল। কিন্তু তারপরে 156টা কোম্পানি সেই সময় আমাদের ভারতবর্ষে ঢুকিয়ে দিয়েছিল লুট করবার জন্যে। আমরা জানি সেই কোম্পানিগুলোর নাম কি। আজও তারা বুক ফুলিয়ে এই দেশে ব্যবসা করে লাভের মুনাফাটা ইংল্যান্ড আর আমেরিকাতে নিয়ে চলে যাচ্ছে। কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে লুট হয়ে যাচ্ছে এই সব কোম্পানির মধ্যে দিয়ে। আমরা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা তো সমস্ত ব্রিটিশের নিশানাকে আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। তাহলে স্বাধীনতার পরে এই সমস্ত কোম্পানিগুলো ঢুকে গেল কি করে? আর আজ 6,500 কোম্পানি, এক একটা কোম্পানি 150-200 করে প্রোডাক্ট তারা আমাদের দেশকে খোকলা করে দিচ্ছে। 1 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করে আমাদের দেশ থেকে হাজার হাজার টাকা মুনাফা নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের নিজস্ব যে স্বদেশি যে সমস্ত দেশীয় কারখানাগুলো ধীরে ধীরে সমস্ত বন্ধ করে হয়ে গেছে বা বন্ধ করে দিয়েছে এই কালো ইংরেজরা। তাই সেই 99 সালের জন্য লিস্ট রয়েছে আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট। এই ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট আমাদের ভারতবর্ষের সংসদ ভবনের মধ্যে অনেক খোঁজার পরও পাওয়া যায়নি। অবশেষে ইংল্যান্ডের হাউস অফ কমন্সে গিয়ে সেই তার ফটোকপি নিয়ে আসা হয়েছে। এটাই ভারতবর্ষের মূল কারণ, এটাই বাঙালি জাতির বা হিন্দুদের পতনের মূল কারণ। আতকাচরা জ্ঞান আমাদের মধ্যে হয়ে রয়েছে। তাই এই সমস্তগুলো আমাদের বুঝতে হবে, এইগুলো আমাদের জানতে হবে, এইগুলোই আমাদের আদর্শ। আমাদের দেশকে, আমাদের জাতিকে আবার পুনর্নির্মাণ করতে হবে। তাদের ধর্ম, তাদের আধ্যাত্মিকতা, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা, তাদের চিকিৎসা ব্যবস্থা সব কিছু যেন ওয়েস্টার্ন অরবিটে না থাকে। ধীরে ধীরে যেন ভারতীয় হয়ে যায়, আমরা আমাদের বাঙালি হয়ে যাই আমরা। এটাই মূল মন্ত্র হওয়া উচিত। ধন্যবাদ। বন্দে মাতরম।